অনেক ধরনের মজাই করতে পারি। দেখা যায় ওনাদের তো মানে সবসময় পচানো হবে এটা নিয়ে যে গোল 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 বা 7 আপ তো সবসময় করা হয়। আর ওনারা এতদিন একটা ডায়লগ দিত যে 3 পিস, কিন্তু আমরা তো গোল দিয়ে দিয়েছি। টোটাল আসলে গেম প্ল্যানটা থাকে আসলে কি মেসিকে কেন্দ্র করে। এটা 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 কিন্তু বাস্তব সত্য যে ওরা চায় 10টা প্লেয়ারই মেসিকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওরা বিশ্বাস করে মেসিকে যদি এবং ওই ফ্রিডমটা দেওয়া হয় এবং ফ্রি স্পেস দেওয়া হয় যে ও ওর মতো করে খেলবে এবং ফ্রি রোল প্লে করবে, যদি ওই জায়গায় যদি 10টা প্লেয়ার আসলে ওরা সবসময় চেষ্টা করে মেসিকে ওই রোলটা দেওয়ার জন্য। বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো দুনিয়া, তার থেকে ব্যতিক্রম নয় বাংলাদেশও। আর আপনাদের বিশ্বকাপের যেই জ্বর সেটিকে আরো বাড়িয়ে দিতে নিউজ 24 এর বিশ্বকাপ জুড়ে বিশেষ আয়োজন স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আমরা আজকে আসলে বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আশরাফুল ইসলাম রানা, জাতীয় দলের সাবেক গোলরক্ষক, এবং একজন ফুটবল ফ্যান যিনি রাইসা। সো আমরা আসলে আজকে রানা ভাইয়ের কাছে শুরুতেই যেতে চাই। রানা ভাই, আজকে আগামীকালকে আসলে আমরা বাংলাদেশের যে সব থেকে বড় ফ্যান গোষ্ঠী যাদের আর্জেন্টিনার ম্যাচ জর্ডানের সঙ্গে, আর্জেন্টিনা ইতিমধ্যে 2টা ম্যাচই জিতেছে, 3 নাম্বার ম্যাচটাতেও আসলে নিশ্চয়ই জয়ের জন্য মাঠে নামছে। 3 নাম্বার ম্যাচটা নিয়ে আসলে আপনার প্রেডিকশন বা আপনার অ্যানালাইসিস। তো আসলে দেখেন আর্জেন্টিনা অলরেডি গ্রুপ চ্যাম্পিয়ন, তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে। তো আমার কাছে মনে হয় না যে আসলে জর্ডানের ম্যাচ নিয়ে আসলে আর্জেন্টিনার ওই রকম আসলে কোনো পরিকল্পনা আছে। তো এইটা একটা প্ল্যাটফর্ম হতে পারে যে আপনার কোচ ডেফিনেটলি এখানে চাইবে যে ওর যে রিজার্ভ বেঞ্চ আছে সেই রিজার্ভ বেঞ্চটা একটু চেক করার জন্য। তো আমরা ওর প্রেস কনফারেন্স এবং অন্যান্য নিউজ আসলে দেখতে পেরেছি যে আগামীকালকের যে ম্যাচটা আছে মেসটাতে আপনার আর্জেন্টিনা বড় ধরনের পরিবর্তন আসবে এবং মেসিকে স্টার্টিং 11-এ না রাখারও সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে হয়তো বা মেসি এবং লাউতারো মার্টিনেসের জায়গায় আপনার আলভারেজ এবং আপনার নিকো হয়তো স্টার্টিং 11-এ থাকবে। তো আমার কাছে মনে হয় আরও কয়েকটা জায়গায় মিডফিল্ডে চেঞ্জ আসবে, গোলকিপার জোনটাতে চেঞ্জ আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে এইখান থেকে আর্জেন্টিনার একটা বেনিফিট হতে পারে যে সাইড বেঞ্চের যারা প্লেয়ারগুলো আছে তারা যদি এইখানে অবশ্যই বেটার একটা কিছু করতে চাইবে। আর জর্ডান যেহেতু নতুন হিসেবে এই ওয়ার্ল্ড কাপে এসেছিল, তাদের লাস্ট ম্যাচ, তারা চাইবে এইখান থেকে অ্যাটলিস্ট লাস্ট ম্যাচটাতে যেন ভালো কিছু নিয়ে যেতে পারে। আপনি বলছিলেন যে আর্জেন্টিনার আসলে এই যে অবস্থা, যে বলছেন যে স্টার্টিং 11-এর খেলোয়াড়দেরকে নাও দেখা যেতে পারে, বাই এনি চান্স জর্ডান কি আসলে এই জায়গায় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে? আমরা কিন্তু 2 দিন আগেই একটা অঘটন দেখেছি, জার্মানি কিন্তু হেরে গিয়েছে। আর্জেন্টিনার কি এই ধরনের কোনো সম্ভাবনা আছে? আসলে দেখেন, আসলে ফুটবল গেমটা তো সবসময় আনপ্রেডিক্টেবল থাকে। আসলে মাঠের ভিতরে যে টিমটা আসলে বেটার পারফরমেন্স করে তাদের রেজাল্টটা কিন্তু আলটিমেটলি তাদের ঘরে যায়। তো এখানে একটা জিনিস কোচ কিন্তু স্কালেনিও কিন্তু বলেছে আজকে প্রেস কনফারেন্সেও যে ব্রাজিলকে আপনার জর্ডানকে তারা সমীহ করছে, সম্মান দিচ্ছে। তো ডেফিনেটলি এই জায়গাটাতে ওরা তো জর্ডান তো চাবেই তাদের লাস্ট ম্যাচটাতে একটা বেটার কোনো কিছু করার জন্য, কিন্তু প্রতিপক্ষ যেহেতু আর্জেন্টিনা, তো সেই হিসেবে কিন্তু অ্যাডভান্টেজ আর্জেন্টিনার থাকবেই। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যদি মেসি কোনো কারণে যদি স্টার্ট না করে সেই ক্ষেত্রে কিন্তু উইদাউট মেসি, যে আমরা যেটা বলছিলাম যে মেসি না থাকলে আসলে কি হয় সেটা আসলে দেখার বিষয়। কারণ আপনারা জানেন যে প্রথম 2টা ম্যাচে কিন্তু মেসির হ্যাটট্রিক সহকারে 5 গোল, সেইখানে কিন্তু আদার্স প্লেয়ার যারা ছিল তারা কিন্তু কেউ স্কোর করতে পারে নাই। তো ডেফিনেটলি এই জায়গাটা একটা কোশ্চেন থাকবে যে এইখানে যারা স্ট্রাইকার খেলবে নতুনভাবে, যদি মেসি স্টার্ট না করে বা লাউতারো, তো সেই ক্ষেত্রে নতুন যারা আসবে তাদের একটা রেসপন্সিবিলিটি থাকবে এবং দেখার বিষয় যে কে আসলে স্কোরটা করে। তো হোপফুলি হয়তো বা এখানে আর্জেন্টিনার চান্সটা অনেক বেশি থাকবে। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আমার জানার ইচ্ছা, সেটা আসলে আর্জেন্টিনা কি খুব বেশি মেসি কেন্দ্রিক হয়ে খেলছে কিনা? আসলে দেখেন, মেসি সব থেকে এখানে বড় বড় নেম বা আপনার ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, অনেক ট্যালেন্ট আছে এবং মেসিকে আসলে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আসলে ট্রাস্ট করে। এবং অ্যাকচুয়ালি এখানে যদি আমরা যদি বলি যে আপনি যেটা বলছিলেন যে মেসি কেন্দ্রিক কিনা, আসলে ওদের টোটাল আসলে গেম প্ল্যানটা থাকে আসলে কি মেসিকে কেন্দ্র করে। এটা কিন্তু বাস্তব সত্য যে ওরা চায় 10টা প্লেয়ারই মেসিকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট দেওয়ার জন্য। তো ওরা বিশ্বাস করে মেসিকে যদি এবং ওই ফ্রিডমটা দেওয়া হয় এবং ফ্রি স্পেস দেওয়া হয় যে ও ওর মতো করে খেলবে এবং ফ্রি রোল প্লে করবে, যদি ওই জায়গায় যদি 10টা প্লেয়ার আসলে ওরা সবসময় চেষ্টা করে মেসিকে ওই রোলটা দেওয়ার জন্য। তো ওদের আসলে টার্গেটটা থাকে, ওরা জানে যে অ্যাটাকিং থার্ডে যদি মেসিকে যদি ভালো পাস দেওয়া যায় বা ভালো বল দেওয়া যায় এবং মেসি এটা থেকে স্কোর করার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি মেসির প্রতি ওদের একটা আত্মবিশ্বাসের জায়গা থাকে।
আচ্ছা, আরেকটা জিনিস এই জায়গায় আর্জেন্টিনা আসলে অন্য যে কোনো দল থেকে একটা জায়গায় আমার কাছে একটু বিশেষ মনে হয়, সেটা হচ্ছে যে আর্জেন্টিনা টিম গেমটা আসলে খুব ভালো খেলে থাকে। এই জায়গায় ধরেন আগামী ম্যাচে যদি আর্জেন্টিনার মূল একাদশ থেকে স্টার্টিং 11 থেকে মেসিকে বেঞ্চ করা হয় বা মেসিকে পরে খেলানো হয়, সেক্ষেত্রে আর্জেন্টিনার স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে? দেখেন, আপনার লাস্ট দুইটা ম্যাচে কিন্তু আর্জেন্টিনার কোচ কিন্তু আপনার ফরমেশন চেঞ্জ করে খেলিয়েছে। তো আমার কাছে মনে হয় ওরা অ্যাটাকিং শেপেই থাকবে, হয়তো বা 4-2-3-1 ফরমেশনে যেতে পারে, আইদার 4-3-3 হতে পারে। তো এইখানে একটা বিষয় দেখবেন যে এইখানে যতগুলো প্লেয়ার আছে, লাস্ট ওয়ার্ল্ড কাপে 17টা প্লেয়ার আছে আর্জেন্টিনা টিমে, এবং লাস্ট কোপার সবগুলো প্লেয়ার এখানে আছে। তো আমার কাছে চেঞ্জ হয়নি। আপনার লাস্ট যতগুলো ম্যাচ খেলেছে, তো সবগুলো ম্যাচেই কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ম্যাচের টাচে ছিল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা প্লেয়ার ওয়েল শেপে আছে, তাদের ভিতরে কনফিডেন্টের জায়গাটা আছে এবং তাদের কমিটমেন্ট আছে। তো আমার কাছে এইটাই মনে হয় যে আপনার ওরা প্রত্যেকটা প্লেয়ারের জোন থেকে প্রত্যেকটা প্লেয়ারের রেসপন্সিবিলিটি আছে, ওরা এবং টিম গেম খেলার চেষ্টা করে, যেটা আপনি বলছিলেন। এই জায়গায় আর্জেন্টিনার আসলে যে হেড কোচ স্কলানির প্ল্যানটা আসলে শেষ পর্যন্ত কেমন হতে পারে জর্ডানের বিপক্ষে? যদিও আসলে জর্ডান খুব বেশি বড় নাম না, এরপরও একটা অঘটনের সংখ্যা থেকেই যায়। সেক্ষেত্রে আসলে জর্ডানের বিপক্ষে স্কলানি স্পেশাল কোনো ট্যাকটিক্স কি দেখা যেতে পারে কিনা? দেখেন, এটা আসলে ফরমেশনটা তো ও একটা ম্যাচের ভিতরে ও কিন্তু ওর কিন্তু ফরমেশন আপনার চেঞ্জ করে সবসময়। আপনি স্টার্টিং 11-এ স্টার্টিং এর যে ফরমেশনটা থাকে, আবার দেখবেন যে সেকেন্ড হাফে নামার সময় একটা ফরমেশন এবং খেলার সময় কিন্তু ফরমেশন চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জর্ডানের সাথে ওরা ডেফিনেটলি জিততে চাইবে এবং পূর্ণ পয়েন্ট নিয়ে একটা কনফিডেন্ট নিয়ে যাইতে চাইবে যে সেকেন্ড রাউন্ড এবং ভালো একটা শেপ যেন তৈরি হয় এবং প্রত্যেকটা প্লেয়ারের যে কমিটমেন্টের জায়গাটাও যেন থাকে। আমার কাছে মনে হয় 4-2-3-1 ফরমেশনেই হয়তোবা যাবে। ওকে, আমরা একটু আবার আমাদের আর্জেন্টিনা ফ্যানের কাছে আসতে চাই। আর্জেন্টিনা সাপোর্ট করাটা আসলে ঠিক কবে থেকে শুরু হয়েছিল? আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা সাপোর্টার। দেখা যায় ফ্যামিলিতে ব্রাজিল থাকে অনেকে, আর্জেন্টিনা তো আমি। তো মেসির ফ্যান আগে থেকেই, মানে মেসিকে খুবই ভালো লাগে। এই থেকেই মানে মেসির প্রতি একটা ভালোবাসা, মানে ওর খেলা, গোল সবকিছুই ভালো লাগে, খেলার স্টাইল, তো সবকিছু থেকে একটা ভালোবাসা তৈরি হয় আর কি। যারা আসলে বলছিলেন যে বাসায় নিশ্চয়ই ব্রাজিল সমর্থক হ্যাঁ, আছে, হ্যাঁ। তাদের সঙ্গে কি কোনো ক্ল্যাশ বা কোনো ঝগড়া এটা তো হয়েছে? সবসময়ই হয়। কি ধরনের একটু মেমোরি যদি শেয়ার করতে? মানে যখন গোল দেয় মেসি, তখন তো আমরা সবাই দেখা যায় টেলিভিশনে দেখি, দেখার সময় যখন মেসি একে একে কয়েকবার গোলটা দিল, মানে ওরা তো ব্রাজিলরা দেখা যায় ওরা বলে যে আজকে আমরাই জিতবো। তো আমাদের সাইড থেকে আমরা যারা আর্জেন্টিনা, আমার ফ্রেন্ড সার্কেল যখন বাসায় আসে, তখন আমরা বলি যে আমরা জিতবো। যখন গোলটা দিয়ে ফেলে তখন তো আমরা মানে অনেক হই হুল্লোড় করি, ওদেরকে অনেক পচাই, এরকম টাইপের আর কি। কালকে যে ম্যাচটা, এটাও জিতলে আসলে আপনারা একেবারে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে আসলে রাউন্ড অফ 32 তে যাবেন। ওই ম্যাচটা জেতার পর আর্জেন্টিনার যে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার আছে, তাদের সঙ্গে আসলে কি ধরনের মজা বা ফান করতে পারেন? এটা তো আসলে অনেক ধরনের মজাই করতে পারি। দেখা যায় ওনাদের তো মানে সবসময় পচানো হবে এটা নিয়ে যে গোল 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 গোল, বা 7 আপ তো সবসময় করা হয়। আর ওনারা এতদিন একটা ডায়লগ দিত যে 3 পিস 3 পিস, কিন্তু আমরা তো গোল দিয়ে দিয়েছি, গোল দিয়ে দেখিয়ে দিয়েছি, এই আর কি। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরছি, বিশ্বকাপ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি স্বজন সিপিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আমরা রানাবাইয়ের কাছে আবার একটু যেতে চাই। আমরা আসলে এর আগে আর্জেন্টিনা নিয়ে আলাপ করছিলাম, আজকে আরো একটা হাই প্রোফাইল ম্যাচ আছে, পর্তুগালের সঙ্গে কলম্বিয়ার খেলা। এই ম্যাচটাতে আসলে CR7 যেই ধরনের ফর্মে আছে, গত ম্যাচটাতে জোড়া গোল করেছেন, অল্পের জন্য হ্যাটট্রিকটা হয়নি। আজকের ম্যাচে আসলে দুইটা টিমই মোটামুটি একটা ব্যালেন্স অবস্থায় আছে, কাকে এগিয়ে রাখবেন আজকের ম্যাচ? আসলে দেখেন, আপনার লাস্ট ম্যাচ যদি আমরা আপনার পর্তুগালের পারফরমেন্সটা ধরি, ফার্স্ট ম্যাচের থেকে মানে একটু বেটার। তবে আসলে পর্তুগাল টিমে যে কোয়ালিটি প্লেয়ার আছে, সেই কোয়ালিটি প্লেয়ার অনুযায়ী কিন্তু আমি বলবো যে আপ টু দ্য মার্ক না। হয়তো বা ফার্স্ট ম্যাচে যে সমস্ত ল্যাকিংসগুলো ছিল, সেটা সেকেন্ড ম্যাচে কিছুটা হলে কাটিয়ে উঠতে পেরেছে। তবে
ডেফিনেটলি এটা চাইবো যে ওদের যে প্লেয়ারগুলো আছে ইউনিটিটা খুব দরকার, এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের জোন ওয়াইজ রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটির জায়গা থেকে যদি ওরা বেস্ট পারফরমেন্স করতে পারে তো ডেফিনেটলি কলম্বিয়াকেও হারানো এটা পসিবল, কারণ কলম্বিয়ার থেকে ডেফিনেটলি পর্তুগাল বেটার সাইড, কিন্তু মাঠে আপনার পারফরমেন্স করতে হবে। কারণ আপনি যদি ফলো করেন আপনার পর্তুগালে কিন্তু ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডগুলো আছে, তো সেইখান থেকে যদি ক্রিস্টিয়ানোর মতো স্ট্রাইকার ওই নাম্বার 9 পজিশনে খেলছে, তো আমার কাছে মনে হয় যে ওকে যদি ভালোভাবে পাস দেওয়া যায় তো এখান থেকে গোল আমরা এক্সপেক্ট করতেই পারি। লাস্ট ম্যাচে কিন্তু দেখেন থ্রো, পাস, ক্রসিং সব কিছুই কিন্তু হয়েছে, কিন্তু ফার্স্ট ম্যাচে ডিআর কঙ্গোর সাথে যখন খেলা হয়েছে তখন কিন্তু কোনো ধরনের কোনো ক্রস বা লং ডিস্টেন্স শুটিং কোনো কিছুই হয় না আলটিমেটলি। তো আমার কাছে মনে হয় ওরা সেই জায়গা থেকে রিকভারটা কিছুটা করতে পেরেছে। এটা কলম্বিয়ার সাথে যেহেতু ওদের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন এই গ্রুপে ডিআর কঙ্গোর সাথে আপনার উজবেকিস্তানের সাথে খেলা আছে, তো ওই ম্যাচটাতে কিন্তু ডিআর কঙ্গো যদি জিতে যায় স্ট্রেট, পর্তুগাল যদি হারে তাহলে কিন্তু এইখানে কিন্তু একটা ইকুয়েশন, একটা ঝামেলা আছে। তো এইখানে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ডেফিনেটলি পর্তুগাল চাইবে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার জন্য। আর আমরা যেটা আর্জেন্টিনার কথা বলছিলাম, তো ওইখানে কিন্তু অস্ট্রিয়া এবং আলজেরিয়ার ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাদের 3 পয়েন্ট করে। তো ওই জায়গাটায় তারা ডেফিনেটলি চাইবে যে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার জন্য। এখানে রাউন্ড অফ 32-তে যাইতে গেলে তারা যদি ড্র করে তারা কিন্তু দুইটা টিমই কোয়ালিফাই করবে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার কাছে মনে হয় যে যেটা কলম্বিয়ার আপনার পর্তুগালের কথা বলছিলেন, তো এখানে আমি ফেভারিট হিসেবে আসলে পর্তুগালকে রাখছি। একটু আর্জেন্টিনা ফ্যানের কাছে যেতে চাই, যদিও ওনার সঙ্গে ক্ল্যাশ হওয়ার কথা এই জায়গায় আমার আর ওনার, উনি আর্জেন্টিনা ফ্যান, আমি পর্তুগাল। আর্জেন্টিনা ফ্যানরা কি আসলে রোনালদোকে একদমই পছন্দ করে না? না, তেমন পছন্দ করার তো কথা না। আপনার ইয়েটা কি? আমার পছন্দ না। তাইলে আজকে আসলে কোন টিমকে সাপোর্ট করবেন, পর্তুগাল না কলম্বিয়া? কলম্বিয়া কি তার মানে চাচ্ছেন না আসলে যে রোনালদো ভালো করে আসলে রাউন্ড অফ 32-তে যায়? না। এই যে যেটা বলছিলাম, আচ্ছা পর্তুগাল নিয়ে আরেকটু আলোচনা করতে চাই। রোনালদোকে নিয়ে গত ম্যাচের আগে ডিআর কঙ্গোর সঙ্গে যখন গোল পেলেন না, সে জায়গায় তার যেই মানে মানুষজন বলে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি হ্যাট্রিক করলো, যদিও তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ডিং রয়েছে, রোনালদো গোল পেল না, তখন কিন্তু চারদিকে একটা প্রশ্ন আসছিল যে রোনালদোকে আসলে স্টার্টিং 11-এ না রাখা উচিত। এরপর রোনালদো যেভাবে বাউন্স ব্যাক করলো, এই যে বয়সে এসে রোনালদো যে পারফর্মটা এখন করছে, এটাকে কিভাবে দেখছেন? না, এটা তো অবশ্যই ইতিবাচক, কারণ দেখেন আপনার ওয়ার্ল্ড ফুটবলে মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো একটা বিগ নেম, তো তাদের আপনার আলাদা জনরা আছে। তো এইখানে আপনার লা লিগার দিকেও যদি ফলো করেন, আপনার ওরা যখন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাতে খেলতো, সেইখানে কিন্তু দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদো একদিন হ্যাটট্রিক করলে মেসি তার পরের দিন 4 গোল করতো, বা মেসি হ্যাটট্রিক করলে ক্রিস্টিয়ানো 4 গোল করতো, এরকম একটা ব্যাপার ছিল, এবং ব্যালন ডিওরের ক্ষেত্রেও তাই ছিল। তো এটা স্বাভাবিক যে মেসি যেখানে আপনার ফার্স্ট ম্যাচটাতে যেভাবে দুর্দান্ত পারফরমেন্স করেছিল, 2 গোল করেছিল, তারপরে আপনার ক্রিস্টিয়ানো রোনালদো আপনার ডিআর কঙ্গোর সাথে আসলে খুব বেশি ভালো ফুটবল খেলতে পারে না। শুধু রোনালদো না, টোটাল টিমটাই যদি দেখেন, আপনার টোটাল টিমটাই কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার কেউই ভালো পারফরমেন্স করতে পারে না। তো সেইখানে তো স্বাভাবিকভাবে এইটা একটা মনে করেন নেতিবাচক একটা প্রভাব ফেলেছিল, অনেক ধরনের ট্রলের শিকার হয়েছে, অনেক কথা হয়েছে। তো আসলে দেখেন এরা এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার। তো আমার কাছে মনে হয় যে ক্রিস্টিয়ানো রোনালদোর যদিও বয়স হয়েছে, তো আপনি যেটা বলছিলেন যে হয়তো স্টার্টিংয়ে 11-এ রাখা উচিত কি উচিত না, তো আমার কাছেও পার্সোনালি এটা আমার মতামত যে এইখানে 90 মিনিটস খেলার মতো আসলে অ্যাবিলিটি আছে কিনা এটা আমারও সন্দেহ আছে। ক্রিস্টিয়ানো রোনালদোর কিন্তু আমি অনেক বড় ফ্যান। তো এইখানে আমার কাছে মনে হয় কোচ যদি লাস্ট 30 মিনিটস বা 40 মিনিটস যদি ইউজ করে, তো আমার কাছে মনে হয় এর থেকে ওর কাছ থেকে বেটার সার্ভিস আপনার পর্তুগাল আশা করতে পারে। এইবার আসলে গতকালকের একটা খুবই হট ম্যাচ ছিল, ফ্রান্স এবং নরওয়ের মধ্যকার যে ম্যাচটা, সেই ম্যাচটা কেমন দেখলেন ছোট্ট করে যদি একটু বলতেন। এখানে দেখেন আপনার দুইটা আমরা ম্যাচ যেটা আমরা দেখলাম, নরওয়ে কিন্তু আপনার 10টা প্লেয়ার চেঞ্জ করে কিন্তু ম্যাচ শুরু করেছে। তো সেইখানে যখন আপনার স্টার্টিং 11 আপনি যখন দেখবেন যে এখানে ফ্রান্সের আপনার আগের যে স্টার্টিং 11 ছিল অ্যাজ ইট ইজ সেম স্টার্টিং 11 ছিল, তো তারা এই ম্যাচটাকে কিন্তু সহজভাবে নেয় নাই, কিন্তু নরওয়ের কোচ এক্সপেরিমেন্ট করতে চাইছে। আমার কাছে মনে হয় সেই সামহাও কি মনে হয়েছে যে নরওয়ে আসলে এই ম্যাচটা হারার জন্যই খেলেছে? আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় কোচের একটা অপরচুনিটি ছিল, যেহেতু কোয়ালিফাই করেছে, তো সেই জায়গা থেকে বেঞ্চের প্লেয়ারদের আসলে সুযোগ দেওয়া। আর এইখানে আপনার এমবাপ্পেও খেলেছে, আসলে না খেললেও হতো, কিন্তু এমবাপ্পে যেহেতু আপনার এইখানে ওর
মেসির একটা মনে করেন ইকুয়েশন আছে গোলের, তো সেই জায়গা থেকে ও চেয়েছিল আসলে এই ম্যাচটা খেলা হয়তো বা গোল স্কোরিংটা যদি আসলে বাড়ানো যায়। তো আমার কাছে মনে হয় যে স্টার্টিং 11-এ ছিল, আমার কাছে মনে হয় চেঞ্জিংটা আসলে নরওয়ের হারার একটা বড় কারণ হতে পারে। থ্যাংক ইউ সো মাচ রানা ভাই। আমরা একটু আমাদের ফ্যানের কাছে শেষবারের মতন আসতে চাই, আর্জেন্টিনা আসলে এইবার কি আপনাদের জার্সিতে 4 নাম্বার স্টারটা কি অ্যাড হবে কিনা? অবশ্যই হবে। শেষ পর্যন্ত আসলে আপনারা যদি ব্রাজিলের সঙ্গে আপনাদের ম্যাচ পড়ে যায়, আচ্ছা, আচ্ছা। ব্রাজিলকে কয় গোলে আপনারা হারাতে চান? অবশ্যই বেশি বেশি গোল দিতে চাই। কয়টা গোল সেটা? 10টার উপরে দিলে ভালো। আসলে 10টা গোল এটা কি সম্ভব আর্জেন্টিনা পক্ষে ব্রাজিল? না মানে এটা তো আমাদের ইচ্ছা আর কি, এটা তো আর পসিবল না। যদি দুই দলের ফাইনাল হয় বা সেমিফাইনাল হয়, সমর্থকদের আপনার যে ব্রাজিল যে ফ্যান আছে যারা আপনার ফ্রেন্ড হয়, তাদেরকে কি একসঙ্গে নিয়ে খেলা দেখবেন না আলাদা আলাদা খেলা দেখবেন? সবাইকে একসাথে নিয়ে খেলা দেখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ রানা ভাই। আজকে আর্জেন্টিনা জর্ডান ম্যাচের প্রেডিকশন যদি একটু জানতে চাই, কয় গোলে আসলে আর্জেন্টিনা জিততে পারে যদি জিতে? 3-0। থ্যাংক ইউ সো মাচ রানা ভাই। দর্শক, আমরা আসলে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে কথা বলছিলাম, নিউজ 24 এর যে বিশেষ আয়োজন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা এতক্ষণ দেখছিলেন স্বজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা, পাওয়ার্ড বাই স্বজন মেটাল।